বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচারের ঘটনা বারবার খবরের শিরোনামে চলে এসেছে তার প্রতিবাদের সরব বাংলাদেশের পাশাপাশি ভারতও। হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই আয়নাঘরে নির্যাতনের বিষয়টা রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। আয়নাঘরের ভিতরে যেভাবে অত্যাচার হতো তার অনেক ঘটনা আমাদের সামনে চলে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে। এই আয়নাঘরে আসলে কিভাবে অত্যাচার হতো সেই বিষয়টা সামনে আসার পরেই বাংলাদেশের নানা অত্যাচারের ভিতরের খবর সামনে আসে। তবে আয়নাঘর নিয়ে বাংলাদেশের অন্দরে ছিল নানা বিতর্ক। অনেকেই বলতে থাকেন এইসব বানানো, কিন্তু এবার তাদের মুখেই আয়নাঘর ছিল এবং অত্যাচার হতো। কি বলছেন মহাপরিচালক র্যাবের এই আয়নাঘর নিয়ে, তার কি বক্তব্য শুনবো। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, র্যাব তার দায়িত্ব আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে পালন করবে। আমরা জানি যে র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জে যারা র্যাব কর্তৃক শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সে নিয়ে এর বিচার কার্য পরিচালনা করছেন। আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই। আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি। আশা করি ভবিষ্যতে এই বাহিনী, আপনারা জানেন যে গত 4 মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ভবিষ্যতে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন, র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ, যে গুম ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব, যেটা 5ই আগস্ট পরবর্তীতে আমরা নিয়ে আসছি। তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা আমাদের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের এই কাজে সহায়তা করবেন, এবং আমরা জনগণেরও সহায়তা প্রত্যাশা করি। জনগণের সহায়তা ব্যতীত কোনো বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী তার সাফল্য অর্জন করা সম্ভব হবে না, হয় নাই, হবেও না। তো সুতরাং আমরা ভবিষ্যতে এই সহায়তা পাবো এবং আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব একটি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে, একটা অপরাধ যাতে নিয়ন্ত্রণে থাকে, বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করব। ভাবতে পারেন এবার তারাই ক্ষমা চাইছেন এবং সব দায় নিজেরাই নিয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছেন র্যাবের মহাপরিচালক। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সব দায় তাদের এবং নিজেরাই জানাচ্ছেন যে তদন্ত হওয়া উচিত। এর আগেও একাধিকবার তাদের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ, এক এক করে তারাই যে সব কিছুতে যুক্ত সেই বিষয়টা রীতিমতো সামনে চলে এসেছিল। এবার সেই বিষয়ে তারাই স্বীকার করে নিলেন যে আয়নাঘর আছে এবং তারাই নাকি অত্যাচার করেছে। পাশাপাশি তিনি বলছেন তারা নাকি বাংলাদেশের আইন শৃঙ্খলা আরও মজবুত করতে চেষ্টা করছেন। এবার কি বলছেন র্যাবের মহাপরিচালক সেটা শোনাব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে আসতেছি। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা ছিলাম। বাংলাদেশ পুলিশের সদস্যদের তাদের যে নিয়মিত কর্মে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে বেশ কিছুদিন সময় লেগেছে। তো ওই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল, বিভিন্ন জায়গায় ডাকাতি ছিনতাই সংগঠিত হয়েছে। বাট আমি জনগণকে ধন্যবাদ জানাবো, ওই সময় তারা নিজেরাই দায়িত্ব পালন করে এই অপরাধ দমনের জন্য, এবং তারা এলাকায় পাহারা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করেছিলেন। তো যাই হোক, তারপর
আপনার সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ফলে আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুতই কর্মে ফিরে আসে। তো আমাদের জন্য তখন বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। প্রথমেই ছিল আনসার বিদ্রোহ, এরপরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন গ্রুপ রাস্তাঘাট অবরোধ করে তাদের দাবি দেওয়া জানাতে থাকে। সেই পরিস্থিতি মোকাবেলা করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। এছাড়া যে গার্মেন্টস ক্ষেত্রেও বিশেষ করে সাভার, আশুলিয়া, গাজীপুর এই এলাকায় অনেক সমস্যা ছিল, যে সমস্যা এখনো বিরাজমান আছে। এবং এরপরে আপনার পল্লী বিদ্যুতে একটা সমস্যা দেখা দিয়েছিল, সেখানেও একটা বিদ্রোহের ভাব ছিল কতিপয় কর্মকর্তা। তো আমরা দ্রুতই সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার মোটামুটি সেই গত 4 মাসে আমরা পরিস্থিতি ভালো রাখার জন্য চেষ্টা করে আসছি। কিছুটা উন্নতি হয়েছে, তবে আমি মনে করি এখনো প্রত্যাশিত লেভেলে যায়নি। জনগণ যেটা আশা করেন, যে পর্যায়ে আইন শৃঙ্খলা তারা চান, সেই পর্যায়ে আমরা এখনো পৌঁছতে পারি নাই। তবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রাখা যায়। র্যাব আইন শৃঙ্খলা উন্নয়নে এবং অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, গ্রেপ্তার এই ধরনের কার্যক্রমে আমরা নিয়োজিত ছিলাম এবং এই পর্যন্ত আমরা বেশ আমাদের এই কাজে সাফল্য আছে। আমরা প্রায় 14,500 অধিক আসামি, অস্ত্র মামলার আসামি আমরা গ্রেপ্তার করি এবং 20,000-এরও বেশি অস্ত্র উদ্ধার করতে আমরা সক্ষম হই। মাদক উদ্ধারের ক্ষেত্রেও আমরা প্রায় 6,292 কোটি 5 লক্ষ টাকার মাদক এই পর্যন্ত আমরা উদ্ধার করি র্যাব সৃষ্টির পর থেকে, এবং প্রায় 1.5 লক্ষ মাদক অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। চরমপন্থীদের বিরুদ্ধেও আমাদের অনেক সাফল্য আছে। সব মিলিয়ে এবার নতুন করে র্যাবের মহাপরিচালকের কথায় নতুন বিতর্ক তৈরি হয়েছে এবং আরও চাপ বাড়ল ইউনূস সরকারের। বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচারের ঘটনা বারবার খবরের শিরোনামে চলে এসেছে, তার প্রতিবাদের সরব বাংলাদেশের পাশাপাশি ভারতও। হাসিনা বাংলাদেশ ছাড়ার পরই আয়নাঘরে নির্যাতনের বিষয়টা রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। আয়নাঘরের ভেতরে যেভাবে অত্যাচার হতো তার অনেক ঘটনা আমাদের সামনে চলে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে। এই আয়নাঘরে আসলে কিভাবে অত্যাচার হতো সেই বিষয়টা সামনে আসার পরই বাংলাদেশে নানা অত্যাচারের ভেতরের খবর সামনে চলে আসে। তবে এই আয়নাঘর নিয়ে বাংলাদেশের অন্দরে ছিল নানা বিতর্ক। অনেকেই বলতে থাকেন এইসব বানানো, কিন্তু এবার তাদের মুখেই আয়নাঘর ছিল এবং অত্যাচার হতোই, এই কথা বলছেন র্যাবের মহাপরিচালক। আর ভাবতে পারেন তারাই এবার ক্ষমা চাইছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব।